আগামী 22 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এবার তাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তো 22 তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার পর আর কি তোমাদের কোনো ডিউটি নেই? একদমই নয়। এরপর আরও তোমাদের ডিউটিটা বেড়ে যাবে, কেননা স্কুল লাইফের পর যখন আমরা কলেজ লাইফে যাই তখন আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য অনেকখানি বেড়ে যায়। কেন বেড়ে যায়? এখানে স্কুলে আমাদের হেড স্যার থেকে শুরু করে স্টাফরাই আমাদের সমস্ত যে কাজগুলি তারাই সম্পন্ন করে দিতেন, কিন্তু কলেজ লাইফটা একদমই আলাদা। এখানে নিজেকেই সব কিছু করতে হয়, ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু সব কিন্তু নিজেদেরকেই করতে হয়। অর্থাৎ এর পরের যে জার্নিটা সেটা কিন্তু অনেক বেশি শক্ত, কিন্তু একদমই তোমাদের এই জার্নিটাকে শক্ত মনে হবে না। আমি আজকে তোমাদের এই জার্নিটাকে অনেকটা সহজ করে এক্সপ্লেন করে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এর মধ্যে রয়েছে একাধিক প্রক্রিয়া। মার্কশিট হাতে পাওয়ার পর থেকে তোমাদের সেই দায়িত্বটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আজকের আলোচনার বিষয়বস্তুটা সেটাই, কিভাবে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, মার্কশিট হাতে পাওয়ার পর কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের পর তোমাদের কি কি প্রসেস রয়েছে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি। তো যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে যাতে সমস্ত আপডেটগুলো এখান থেকে তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। আগামী দিনে বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ, নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু এখানে আমি তোমাদেরকে বলতে চলেছি এবং এই চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাবে কিভাবে অ্যাডমিশন নিতে হবে সমস্ত ডিটেল A to Z। এবং আমার ইনস্টাগ্রাম রয়েছে, টেলিগ্রাম রয়েছে, সেখানে তোমরা জয়েন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারো, সরাসরি প্রশ্ন করতে পারো। আমি সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। একদম প্রথমে তোমাদের বেছে নিতে হবে সাবজেক্ট, অর্থাৎ তোমরা অনার্স পড়তে চাইছো নাকি জেনারেল পড়তে চাইছো সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি অনার্স পড়তে চাও তাহলে কিসে অনার্স নিতে চাও, সেই সাবজেক্টে অনার্স না পেলে অল্টারনেটিভ সাবজেক্ট কি চুজ করতে চাও সেটা তোমাদের সিলেক্ট করে রাখতে হবে। ম্যাক্সিমাম 3টে সাবজেক্টে তুমি অনার্সে অ্যাপ্লাই করতে পারো। কিছু কলেজ রয়েছে যারা 2টো সাবজেক্টে অ্যাপ্লাই করতে দেয়, কিন্তু বেশিরভাগ কলেজে 3টেতে অ্যাপ্লাই করা যায়, কোনো কলেজে 2টোতে করা যায়, কোনো কলেজে 1টাতে করা যায়। এখানে তোমার একের অধিক সাবজেক্টে যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে তুমি একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো অনার্সের জন্য। এবং যদি তুমি পাস নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই পাশের জন্য 3টে সাবজেক্ট তুমি চুজ করে অ্যাপ্লাই করে দিতে পারো। তবে যারা বলবো অনার্সের জন্য অ্যাপ্লাই করছো তারা অবশ্যই একটা জেনারেল সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করে রাখবে। যদি কোনো ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, যদি মনে করছো ভালো কলেজে অনার্স না পেলেও আমি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে সেখানে পড়বো, সেটাও কিন্তু পড়তে পারবে। কিন্তু যদি অ্যাপ্লাই না করে রাখো প্রথমে, পরে কিন্তু সমস্যা হয়। এটা আমি বিগত কয়েক বছর ধরে দেখে আসছি, স্টুডেন্টসদের কিন্তু এই প্রবলেমটা হয়। পরবর্তী ক্ষেত্রে তারা অনার্স না পেয়ে পাশে পড়বার জন্য কিন্তু সুযোগটা পায় না। নেক্সট বলবো, অনার্সে যদি তোমরা চান্স পেয়ে গেলে, ধরো 3টে সাবজেক্টে কোনো একটা কলেজে অ্যাপ্লাই করেছো, 3টের মধ্যে একটা সাবজেক্টে চান্স পেয়েছো, সেটাতে অ্যাডমিশন নিয়ে নিতে পারলে। আবার যদি তোমার মনে হয় যে ওই সাবজেক্টটা তোমার ঠিকঠাক ভালো লাগে না, ফার্স্ট চয়েসে তুমি চান্স পাওনি, তাহলে ফার্স্ট চয়েসের জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ ফার্স্টের দিকে চান্স না পেলে লাস্টের দিকে পাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এবং বলে রাখবো যে তোমরা একাধিক কলেজে অ্যাপ্লাই করবে, পার্টিকুলার একটা কলেজের ভরসাতে যেন বসে থাকবে না, কেননা কম্পিটিশন খুব হাই রয়েছে। সুতরাং তোমাদেরকে একাধিক কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার আসা যাক মেন প্রসেসে, কিভাবে এটা শুরু হবে। তো রেজাল্ট পাবলিশ হয়ে গেল, রেজাল্ট পাবলিশিংয়ের রাতেই দেখতে পাবে বা 1-2 দিন পর থেকে দেখতে পাবে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে আমাদের এখানে, ক্যালকাটা, বর্ধমান, যাদবপুর, তারপরে তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, এরকম একাধিক ইউনিভার্সিটি রয়েছে। যে ইউনিভার্সিটিগুলো তোমাদের এই রেজাল্টের সাথে সাথেই নোটিফিকেশান দিয়ে দেবে কিসের, অ্যাডমিশনের। অর্থাৎ সেই ইউনিভার্সিটিগুলোর আন্ডারে এক একটা কলেজ আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান প্রসেস শুরু করে। কোনো কলেজ 4 দিন আগে করতে পারে, কোনো কলেজ 4 দিন পরে করতে পারে, তো সেটা কলেজের উপর ডিপেন্ড করছে। তো প্রথমে কলেজগুলো যখন অ্যাপ্লিকেশান শুরু করবে তখন তোমাদের একটি অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট করতে হবে। সেখানে তোমরা 1টা, 2টো অথবা 3টে সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করে দিলে এবং একটা জেনারেল কোর্সের জন্য অ্যাপ্লাই করে দিলে, অর্থাৎ একটা অনার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করলে, একটা জেনারেল কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করলে। কোনো কলেজে আবার ডে কোর্স থাকে, কোনো কলেজে মর্নিং কোর্স থাকে, কোনো কলেজে ইভিনিং কোর্স থাকে।
তো যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজে কোন কোন শিফটে তোমাদের কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, কোর্স রয়েছে, সেটা একটু তোমরা দেখে নেবে। তো অনার্সের পাশাপাশি পাসটাকে কেন তোমাদের অ্যাপ্লাই করতে বলছি, এটা হলো ব্যাকআপ। যদি অনার্স না পাও তাহলে এই জেনারেল সাবজেক্টটা নিয়ে তো অন্তত পড়তে পারবে, না হলে একটা ইয়ার কিন্তু ল্যাপস হবে। তো এই অনার্স পেতে গেলে তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে? প্রথমত তোমাদের একটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে উচ্চ মাধ্যমিক 10+2, এবং সেখানে যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে 50+ নাম্বার থাকতে হবে। যত বেশি নাম্বার থাকবে তোমাদের চান্স পেতে তত সুবিধা হবে, এবং ওভারঅল 45+ তোমাদের নাম্বার কিন্তু থাকতে হবে। ওভারঅল নাম্বার প্লাস অনার্সের সাবজেক্টের নাম্বার যত বেশি থাকবে তত চান্স পেতে কিন্তু তোমাদের সুবিধা আছে। তো অ্যাপ্লাই তো করে দিলে, এবার তোমরা চান্সটা কি করে পাবে? এখানে যে মেরিট মার্কস, সেই মেরিট মার্কসটা কিভাবে হয় এবার বলি। যে মেরিট মার্কস করা হয় বেস্ট অফ 4+ অনার্সের সাবজেক্ট দিয়ে, অর্থাৎ 5টা সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে মেন সাবজেক্ট, সেই মেন 5টা সাবজেক্টের মধ্যে বেশি যে 4টে সাবজেক্টের নাম্বার পেয়েছো সেই নাম্বারটাকে যোগ করতে হবে, এবং তার সাথে যে সাবজেক্টটাতে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টের নাম্বার যোগ করতে হবে। করলে বেস্ট অফ 4+ অনার্সের একটা মার্কস বেরিয়ে আসবে, সেই ফিগারটাই হচ্ছে তোমাদের মেরিট মার্কস। বিষয়টা কীরকম? ধরো বাংলাতে তুমি 80 পেয়েছো, ইংলিশে তুমি 90 পেয়েছো, ম্যাথমেটিক্সে তুমি 85 পেয়েছো, ফিজিক্সে তুমি 88 পেয়েছো, এবং কেমিস্ট্রিতে তুমি পেয়েছো 75। তাহলে কেমিস্ট্রিটা বাদ দিয়ে প্রথম 4টে যে সাবজেক্টের নাম্বার বললাম সেটা হয়ে যাবে তোমার বেস্ট 4 মার্কস। তো সেই 4টে সাবজেক্টের মার্কস তুমি যোগ করলে, এবং তার মধ্যে থেকে তুমি কেমিস্ট্রিটা বাদ দিয়ে যদি ফিজিক্সে অনার্সটাকে ধরো, তাহলে ফিজিক্সটা তো একবার বেস্ট অফ 4-এ যোগ হয়েছে, সঙ্গে ওই বেস্ট অফ 4-এর সাথে ফিজিক্সটা আরও একবার যোগ হবে, হয়ে বেস্ট অফ 4+ অনার্সের একটা মার্কস আসবে। ধরো সেটা হতে পারে 380, সেটা হতে পারে 420, সেটা হতে পারে 450, এরকম বেস্ট অফ 4-এর মার্কস আসবে। এবং কলেজগুলোতে যখন মেরিট মার্কস বেরিয়ে আসবে, অর্থাৎ মেরিট বেসিস যে অ্যাডমিশনটা হবে, এবার তো বলে দিয়েছে যে এন্ট্রান্স হবে না, অর্থাৎ মেরিট বেসিস হবে। তো মেরিট বেসিস এই অ্যাডমিশন হতে গেলে তোমাদের বেস্ট অফ 4-এর মার্কসটা কিন্তু দেখা হবে। আর জেনারেলের ক্ষেত্রে কি হবে? জেনারেল বা পাশের ক্ষেত্রে বেস্ট 4-এর যে মার্কস থাকে সেই মার্কসটাকেই টোটাল মার্কস হিসেবে ক্যালকুলেট করে অ্যাডমিশন হয়, সেখানেও একটা মেরিটের ব্যাপার থাকে। তো আশা করি তোমাদের এই বেস্ট অফ 4-এর যে ব্যাপারটা সেটা বুঝিয়ে দিতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি পুরো দেখো, আরও কিছু ডিসকাস রয়েছে। তো এই পর্যন্ত ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করে দিলে, তোমার সব দায়িত্ব শেষ হয়ে গেল। এবার দায়িত্ব কার? কলেজের। কি করতে হবে? কলেজের দায়িত্ব হলো নাম্বার 1, কলেজ এরপর একটি প্রভিশনাল মেরিট লিস্ট বা চেক লিস্ট পাবলিশ করবে। এটা কি? এটাতে সমস্ত স্টুডেন্টসদের নাম থাকবে। অনেকে আবার ভুল করে যে প্রভিশনাল লিস্টে নাম আছে, মেরিট লিস্টে কেন নাম আসেনি। এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, আগে থেকে বুঝে গেলে তোমাদের এই প্রবলেম বা ডাউটগুলো থাকবে না। প্রথমত কি? প্রথমত এই প্রভিশনাল লিস্টে প্রত্যেকের নাম, অর্থাৎ যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছে সমস্ত সাবজেক্টের সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে থাকবে। এখানে নাম থাকার উদ্দেশ্য কি? তোমরা দেখে নিলে যে তোমাদের ফর্ম ফিল আপটা ঠিকঠাক হয়েছে কিনা, তোমাদের কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় তোমাদেরকে আরেকবার কারেকশনের সুযোগ দেওয়া হবে। যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমরা কারেকশন করে নিলে, নেওয়ার পর এবার শুরু হবে ফাইনাল ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ রাউন্ড 1 অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। যদি কোনো সাবজেক্টে 70টা সিট থাকে বা 50টা সিট থাকে, সেই 50টা সিটের এগেনস্টে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে 50 অথবা 60 জনের। 50 অথবা 60 জনের মধ্যে থেকে যদি তোমার নাম থাকে তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারলে, না হলে তোমাকে অ্যাডমিশন নিতে দেওয়া হলো না। সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন তোমাকে অপেক্ষা করতে হবে। এদিকে আবার যদি তুমি সেম সাবজেক্টে অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। পরবর্তী ক্ষেত্রে সেই কলেজটা তোমার পছন্দের ছিল না, এই কলেজটা তোমার পছন্দের ছিল যেখানে তোমার ফার্স্ট লিস্টে নাম আসেনি, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি সেই যে কলেজে অ্যাডমিশন নিয়েছো পরবর্তী ক্ষেত্রে এখানে যদি অ্যাডমিশন নিতে পারো বা চান্স পাও, ওখান থেকে আবার তুমি অ্যাডমিশন ক্যান্সেল করাতে পারবে এবং মাইগ্রেশন নিয়ে বা রিলিজ অর্ডার নিয়ে তুমি এই কলেজে এসে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এটা কিন্তু প্রসিডিওরের মধ্যে রয়েছে এবং ইউজিসি বলেই দিয়েছে যে এর জন্য ম্যাক্সিমাম 1000 টাকা, তার বেশি অ্যাডমিশন ফিস কিন্তু কেটে নেওয়া যাবে না। এই ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর কিছু কলেজ সরাসরি অ্যাডমিশনের জন্য রেডি করে, আবার কিছু কলেজ কাউন্সেলিং করায়, অর্থাৎ এর থেকেও আবার কিছুটা কাউন্সেলিং করে বাদ পড়ে যায়। তারপরে একটা মিনিমাম ক্যান্ডিডেট রেশিও রেখে তারা অ্যাডমিশন করায়। তো এখানে ফার্স্ট লিস্টে তোমরা চান্স পেয়ে গেলে, ফার্স্ট লিস্টে চান্স পাওয়ার পর তোমরা কি করলে? অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং অন্যান্য যে সমস্যা সমাধান সেগুলো কিন্তু পরপর হয়ে যাবে। যাদের ফার্স্ট লিস্টে নাম আসবে না তারা
অটোমেটিক্যালি সেকেন্ড লিস্টে তোমাদের শিফটিং হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড লিস্টেও যদি নাম না আসে তাহলে থার্ড লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। কিছু কলেজ আবার এরকম থাকে উইশ লিস্ট তৈরি করে। তো এই উইশ লিস্টটা কি? উইশ লিস্টটা হলো ফার্স্ট লিস্টে যাদের নাম এসেছে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কিছু সিট ফাঁকা রয়েছে, সেকেন্ড লিস্টে যারা অপেক্ষা করছে তারা ফার্স্ট লিস্টের পরে তাদেরকে একটা নোটিফিকেশান দেওয়া হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সেকেন্ড লিস্টে কারা অ্যাডমিশনের জন্য ইচ্ছুক, অর্থাৎ ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট তারা একটি ফর্ম ফিল আপ করো। তো সেখানে দেখা যাচ্ছে 20টা সিট ফাঁকা রয়েছে, 30 জন ফর্ম ফিল আপ করেছে যে আমরা উইশ লিস্টে নাম লেখাতে চাইছি বা আমরা নেক্সট যে লিস্ট রয়েছে সেখানে অ্যাডমিশনের জন্য ইচ্ছা প্রকাশ করছি। তখন কী হবে, ওই 30 জনের মধ্যে থেকে মেরিট বাছাই করে 20টা সিট ভরানোর চেষ্টা করা হবে। এইভাবে পুরো প্রসেসটা কিন্তু চলে। আশা করি তোমাদের কাছে খুব ইজি হয়ে গেল ব্যাপারটা, আর নিশ্চয়ই তোমাদের কোনো টেনশন হচ্ছে না যে কীভাবে কী হবে না হবে, কেননা আমি আজকে তোমাদেরকে সেই ইজি ওয়েতে ব্যাপারটাকে বুঝিয়ে যাতে তোমাদের একদমই মাথায় চাপ না পড়ে সেই ব্যবস্থা করে দিলাম। এবার শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলতে চাইবো। প্রথমত, এখন যে কম্পিটিশান চলছে সেই কম্পিটিশানের যুগে তোমরা কোনো পার্টিকুলার একটা কলেজের উপরে ভরসা করে কিন্তু বসে থাকবে না। তোমরা একাধিক কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে, যেখানে চান্স পাবে, যেখানে তোমাদের ভালো লাগবে সেখানে অ্যাডমিশন নেবে। অ্যাট লাস্ট যদি ভালো লাগার কলেজে চান্স না পাও, যেখানে ভালো লাগবে না সেখানে ভালো লাগাতে হবে, মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কেননা যদি চান্স না পাও একটা বছর তোমাদের লস হবে, সেটা কিন্তু মাথায় রাখবে। দেখো, কলেজের উপরে অনেক কিছু নির্ভর করে এমনটা নয়, নির্ভর করে নিজের ওপর। নিজে যদি কোনো একটা কলেজে ভর্তি হয় সেখানে গিয়ে আমি ভালো করে পড়াশোনা করি, আমার কিন্তু রেজাল্ট ভালো হতে বাধ্য। সুতরাং এই জিনিসগুলো একদমই মাথায় নেবে না। অনেকে তোমাদের বলার চেষ্টা করবে যে ওই কলেজে ভর্তি হয়েছিস, ওই কলেজের রেপুটেশন নেই, ওই কলেজ ভালো না, এটা সেটা, এরকম অনেক কিছু কথাবার্তা বা নেগেটিভ কথাবার্তা আসে। আমি সবসময় তোমাদেরকে পজিটিভ ভাইব দেওয়ার চেষ্টা করি, আজকেও সেটাই দিলাম। এবার বলবো, যারা পাশে ভর্তি হতে চাইছো, পাশের ক্ষেত্রে কিছু কলেজে মেরিট লিস্ট পাবলিশ হয়, কিছু কলেজে সরাসরি অ্যাডমিশন হয়। তো এরপর বিভিন্ন কলেজ ওয়াইজ যখন নোটিফিকেশান আসবে তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কোন কলেজে অ্যাডমিশন হতে চলেছে, কিভাবে সেখানে মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে বা কিভাবে তোমাদের কাউন্সেলিং হতে চলেছে, সবটা পরপর বলবো। তার জন্য আমাদের চ্যানেলে তোমাদেরকে জুড়ে থাকতে হবে। আজকে এই বেসিক পার্টটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে প্রথম দিকে তোমরা ধাক্কা না খেয়ে যাও। তো আশা করি আজকে তোমাদের সমস্ত ডাউটগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। আমি জানি এখনও তোমাদের অনেক ডাউট রয়েছে, আগামী দিনে এই ডাউট ক্লিয়ারেন্স নিয়ে একাধিক ভিডিও আমি নিয়ে আসবো। তার জন্য কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাও যে কী কী তোমাদের বক্তব্য রয়েছে, কী কী তোমরা জানতে চাইছো। ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।